এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এখনকার সময় মানেই হেলথ এক্সপ্রেস। হেলথ এক্সপ্রেস আমরা এই জন্যই এই অনুষ্ঠানটা আপনাদের সামনে নিয়ে এসেছি, কারণ আমরা এই অনুষ্ঠানে গল্প করতে করতে আমাদের এই কর্মব্যস্ত জীবনে আমাদের শরীরের যে সমস্ত সমস্যাগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা সেই সময়টাতে একটু হয়তো হতচকিত হয়ে যাই, ভাবি যে সেই সময়টাতে আমরা কি করব, কার কাছে যাব, কোথায় যাব, কোন ডাক্তারকে দেখাবো। এই সমস্ত সমস্যার সমাধানের আলোচনা করার জন্য এবং অবশ্যই গল্পের ছলে আলোচনা করার জন্যই আমাদের এই হেলথ এক্সপ্রেস। সেই রকমই আজকের এই বিকেল 4টের হেলথ এক্সপ্রেসে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। যেহেতু লাইভ অনুষ্ঠান, আপনাদেরকে বলছি যে আপনারা প্রচুর ফোন করুন আমাদের। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের অবশ্যই জানান। আমাদের সঙ্গে আজকে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আমাদের এক্সপ্রেস নিউজের স্টুডিওতে এসেছেন ডক্টর অভিষেক কুমার। অভিষেক বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এক্সপ্রেস নিউজে আজকে আসার জন্য। স্বাগত আপনাকে এক্সপ্রেস নিউজে। আমরা অভিষেক বাবুর সাথে গল্প করতে করতে কথা বলে নেব, জেনে নেব যে আমাদের আজকে বিষয়টা রেখেছি যে আধুনিক শল্য চিকিৎসা। মানে আপনাদের যদি কোনো একটা শরীরের সমস্যা হয়, তাহলে সেই সমস্যার জন্য যদি আপনারা অপারেশন করতে চান, তাহলে কেমন করে সেই জিনিসটা নিয়ে এগোবেন। আর তার আগে জানিয়ে রাখি যে ডক্টর অভিষেক কুমার হচ্ছে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের বিশিষ্ট সার্জন। আজকে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনারা জানেন যে আসানসোলের বুকে একটি যুগান্তকারী নাম, এবং এখান থেকে বিভিন্ন ধরনের খুব ক্রিটিক্যাল সার্জারি বোধহয় হয়ে থাকে, আপনারা করে থাকেন। হয়েছে অনেকটা সার্জারি হয়েছে, অনেক সার্জারি হয়, এবং সেই সার্জারি গুলো আপনারা মানে একেবারে কি আধুনিক পদ্ধতিতেই তো করেন? মানে আধুনিক পদ্ধতিতেই হয়। মানে যে সমস্ত ইকুইপমেন্টস গুলো রয়েছে লাইফলাইনে, সেগুলো সমস্ত একেবারে আধুনিক ইকুইপমেন্টস। আমাদের কাছে সব আধুনিক ইনস্ট্রুমেন্টই আছে। মানে যেমন আমরা গল ব্লাডার সার্জারি যখন করি, তখন তো ল্যাপারোস্কোপিক বা লেজার, আম ভাষায় লোক বলেন কি লেজারের দ্বারা হবে কিনা, কিন্তু ওটা লেজার নয়, ওটা ল্যাপারোস্কোপিক সার্জারি। তো ল্যাপারোস্কোপিক আমাদের কাছে 4K ভিশন আছে, তো খুব ক্লিয়ার কাট সার্জারি হয়, আর কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি কি আমরা দেখি অনেক সময় যে যদি কোনো এরকম ধরনের, আপনি যেটা বললেন যে উনি যেটা বললেন যে গল ব্লাডারে স্টোন হয়েছে, গল ব্লাডারে স্টোন হলে আমরা জানি যে আমাদের শারীরিক অনেক ধরনের সমস্যা হয়। সেই সময় আমরা অনেক সময় মনে করি যে ওপেন সার্জারি করলে হয়তো আমরা পরবর্তী ক্ষেত্রে ভালো হবে। ল্যাপারোস্কোপি যেটা আপনি বললেন, সেটা করতে কোনো রকমের সমস্যা হয় না, সেটাই তো বোধহয় আপনি বলছেন যে যেটার ল্যাপারোস্কোপি মানে মিনিমালি ইনভেসিভ সার্জারি। মিনিমালি মানে আমরা ছোট ছোট ফুটো করে শরীরের ভিতরে যাই, তারপরে ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে অন ক্যামেরা সার্জারি হয়। তো ওখানে একটা রেকর্ডিংও থাকে, প্লাস ভিশন ক্লিয়ার থাকে, ব্লাডলেস ফিল্ড থাকে, পেশেন্টের রিকভারি ভালো হয়, পেশেন্ট একদিনে বাড়ি যেতে পারে। কিরকম মানে ধরুন একদিনের মধ্যে পেশেন্ট বাড়ি চলে যাচ্ছে, এবং তার সাথে সাথে মানে তারা ধরুন কাজে মানে রোজকার যে কর্মজীবনে তারা কতদিনের মধ্যে ফিরতে পারে ল্যাপারোস্কোপি করলে? উইদিন 1 উইক।
শুধু লাইট, হ্যাঁ যদি লাইট কাজ থাকে তখন দুদিন পরেই কাজ করতে পারে, যদি ডেস্ক জব থাকে বা কিন্তু যদি মানে সব পেশেন্ট তো এরকম নেই, তো সবাই জব করে তা তো না, বাইরেও অনেককে বাইরে গিয়ে কাজ করতে হয়, তাদের জন্য আর কিছুদিন হয়তো মানে এক সপ্তাহ জায়গায় তো 2 সপ্তাহ নাকি? না না, মিনিমালি রিজার্ভ করতে 2 সপ্তাহ নেই। আচ্ছা, 1 উইক ইজ এনাফ। 1 উইক ইজ এনাফ ল্যাপ্রোস্কোপি। এছাড়া ধরুন লাইফলাইনে গল ব্লাডার ছাড়া আপনারা আর কি কি ধরনের অপারেশন এখানে কি কি ফ্যাসিলিটি পেতে পারে? আমি এখন এখানে করেছি ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি, অ্যাপেন্ডিক্সে অপারেশন ল্যাপ্রোস্কোপিক বিধিতে, হার্নিয়া সার্জারি হয়েছে, ইনগুইনাল হার্নিয়া হয়েছে, ইনসিজনাল হার্নিয়া হয়েছে, হাইড্রোসিল হয়েছে, আর একটা টিউমার সার্জারিও করেছি পেটে, ঠিক আছে। আর আরে এরকম কেস হয় বিভিন্ন ধরনের মানে ক্রিটিক্যাল কেস হোক বা যে ফিশার হেমোরয়েড এরকম, হ্যাঁ বলুন, ফিশার হেমোরয়েড এরকম কেস হয়েছে। ওকে, তো আসানসোলের বুকে এখন লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল তো বোধহয় একটা বেশ বড় সড়ো নাম, যেখানে মানুষ ভরসা নিয়ে আসতে পারে নাকি? হ্যাঁ, অবসলিউটলি। আচ্ছা, এখানে ধরুন এই লাইফলাইনে আপনার এই ধরুন সার্জারি ছাড়া, মানে আমি বারবারই বলছি যে আধুনিক পদ্ধতিতে যে চিকিৎসা আপনারা করে থাকেন, বা এখন তো বিজ্ঞানের যত দিন এগোচ্ছে, যত আমরা উন্নত হচ্ছি, তত বোধহয় আমরা এই চিকিৎসা ক্ষেত্রেও আরো অনেক অনেক দূর এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে আর কি কি চিন্তা আছে? মানে আপনার নিজস্ব তো কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই আছে। আমাদের কাছে আমরা এখন ওখানে ইনস্টল করেছি এমআরআই 3 টেসলা, যে এই জোনে পুরোটা মানে সিঙ্গেল ওরকমই আছে, মানে নেই এই জোনেতে আর কোথাও নেই, যেটা লাইফলাইনে রয়েছে। হ্যাঁ, 3 টেসলা নামটা একবার বলুন আমাদের দর্শকদের। এমআরআই মেশিন আছে 3 টেসলা, ওর মেজারমেন্ট টেসলা দিয়ে হয়, তো 1.5 টেসলা ইজ দ্য স্ট্যান্ডার্ড, বাট আমরা 3 টেসলা রেখেছি এখানে। আচ্ছা, তারপরে সিটি স্ক্যান যে হচ্ছে 128 স্লাইস কার্ডিয়াক সিটি স্ক্যান আছে, যে খুব হাই কোয়ালিটি ইমেজ প্রোডিউস করে। তারপরে আমরা ইউএসজি মেশিন আছে, ওটাও খুব হাই কোয়ালিটি। ধরুন আমি এটা বলতে পারি যে একটা অপারেশন করতে যাওয়ার আগে যে যে ধরনের মানে পরীক্ষা নিরীক্ষার দরকার, সেইগুলো লাইফলাইনে গেলে আপনি একদম আধুনিক পদ্ধতিতে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো লাইফলাইনে গেলে হতে পারে, তাই তো? প্রি অপারেটিভ চেকআপ গুলো আছে, সেই সব আধুনিক চিকিৎসা পদ্ধতির দ্বারাই হয়, মানে খুব আমরা হাই কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট সব ওখানে আনা হয়েছে। তারপরে যে ওটি বানানো হয়েছে, ওটাও মডিউলার ওটি। ইনফেকশন মডিউলার ওটিটা কি একটুখানি যদি বলেন আমাদেরকে? ওটা ট্র্যাডিশনাল না, মানে ট্র্যাডিশনাল ওটিতে ওরকম কোনো গাইডলাইন বেশি ছিল না, মানে ইনফেকশন কন্ট্রোল করার জন্য সবকিছু টেম্পারেচার কন্ট্রোলে থাকে अराउंड 20 to 22 ডিগ্রি সেলসিয়াস। তারপরে শুধু একটা সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট থাকে ওটিতে, ওটি যাওয়ার পরে ও গেটটা বন্ধ হয়ে যায়, তারপরে আর বাইরে যেতে হবে না। ভিতর বাইরে করলে ইনফেকশনের চান্স বেশি থাকে, রাইট? ঠিক আছে। তারপরে সেন্ট্রালাইজ এসি আছে, অনেকটা মানে ছোট ছোট নার্সিং হোমে ওই স্প্লিট এসি লাগানো থাকে, ওরকম কিছু নেই। ওটি স্টার্ট হবে, খুব অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকবে, পেশেন্ট উইল বি ভেরি কমফোর্টেবল। পোস্ট অপ কেয়ার জন্য আমরা বেয়ার হাজার সবকিছু আছে, যে পেশেন্ট হাইপোথার্মিয়াতে না যায়, মানে টেম্পারেচার অ্যাম্বিয়েন্ট থাকবে সব সময়। টেম্পারেচারটা ঠিকঠাক রাখাটা একটা মানে সার্জারির জন্য খুব ভাইটাল। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা শুনলাম যে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে সার্জারি করতে যাবার আগে যে সমস্ত ধরনের আপনার প্রি যে পরীক্ষা নিরীক্ষাগুলো থাকে, মানে আগে যে পরীক্ষা নিরীক্ষাগুলো থাকে, সেগুলো কিন্তু ভীষণ আধুনিক পদ্ধতিতে, এবং ইকুইপমেন্টস গুলো যেগুলো ওনারা এখানে রেখেছেন সেগুলো অত্যন্ত আধুনিক। এবং আপনারা শুনলেন যে ওটির যে ব্যবস্থা রয়েছে লাইফলাইনে, সেই ওটিটাও কিন্তু অত্যন্ত আধুনিক পদ্ধতিতে করা, যেটাতে যেরকম পেশেন্ট যার অপারেশন হচ্ছে তিনি যেরকম খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন, ঠিক সেরকম যারা অপারেশন করছেন তাদের জন্য বোধহয় অনেক খুব মানে ব্যাপারটা খুব ভালো হয়, যে যদি আপনারা একটা ঠিকঠাক জায়গা পান যেখানে আপনারা সার্জারি করছেন, তো সেই জায়গাটা খুব দরকার আমার মনে হয়, নাকি? হ্যাঁ, যদি আমরা গভর্নমেন্ট সেটআপ দিয়ে কম্পেয়ার করি বা অন্য কোনো ছোট মানে হসপিটাল দিয়ে কম্পেয়ার করি, আমরা খুব অ্যাডভান্সড। আচ্ছা,
আমরা এটা দেখলাম যে সার্জারি করার সময়টা আপনি বললেন, সার্জারি যখন হচ্ছে তার আগে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো বললেন, আর কি কি লাইফলাইনে গেলে সাধারণ মানুষ কি কি ফ্যাসিলিটি পেতে পারে? Every department is there. Pediatric department for child, and then gynecology and obstetrics for women. Then general physician আছেন, আমি সার্জারি ডিপার্টমেন্টে আছি। দেন ইউরোলজি আছেন, যিনি কিডনি স্টোন বা ইউরেট্রিক স্টোন ওটা ডিল করেন। তারপরে নিউরো সার্জন আছেন আমাদের কাছে, ইএনটি সার্জন আছেন নাক কান গলায়। তারপরে গ্যাস্ট্রো সার্জন আছেন। মানে অলমোস্ট এটা একটা তো মাল্টি স্পেশালিটি হসপিটাল না, তো আমরা যে আমি এসেছি, তারপরে আমার সাথে অনেকজন এসেছেন, তো এটা একভাবে সুপার স্পেশালিটি হসপিটালই আছে। মানে লাইফলাইন তৈরি করতে চাইছে আসানসোলের বুকে, মানে শিল্পাঞ্চলের চারপাশের মানুষজন যারা আছেন তাদেরকে, যাতে অনেক সময় আমরা ভাবি যে এখানে হয়তো ঠিকঠাক চিকিৎসা হয়ে উঠবে না, তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কলকাতার উপরে ভরসা করতে হয়, সেটা যাতে না হয় সেই জন্য সব ধরনের, মানে আপনি একটা অপারেশন করতে গেলে তার আগে, তারপরে এবং অপারেশনের সময়, শুধু অপারেশন কেন বলছি, আমরা আজকে আধুনিক শল্য চিকিৎসা নিয়ে যদিও কথা বলছি, তা হলেও তার বাইরেও লাইফলাইন হসপিটাল নিয়েও আমরা বেশ কিছু কথা বলবো। এই কারণে, কেননা উনি যেটা বলছিলেন যে এই চারপাশের এলাকাতে এই ধরনের ফ্যাসিলিটি আর কিন্তু বোধহয় কোথাও পাওয়া যাচ্ছে না লাইফলাইনের মতন একটি হসপিটালে, যেখানে আপনারা হাত বাড়ালেই বন্ধুর মতন পেয়ে যাচ্ছেন। আপনাদের এরকম অভিষেক বাবুর মতন ডাক্তাররা যেরকম রয়েছেন সেরকম তার পাশাপাশি সেখানকার যারা যারা কাজ করছেন তারা সবাই মিলে আপনাদের বন্ধুর মতন করে একেবারে একটা, মানে দেখুন মানুষের মধ্যে একটা ধারণা থাকে যে একটা রোগ হয়েছে বা আমি একটা, মানে আমি অসুস্থ, প্রথমে একটা মানুষ আগে নার্ভাস হয়ে যায়, তাই না? তো সেই নার্ভাসনেস কাটানোর জন্য আমরা যখন ডাক্তারের সাথে কথা বলি না, সেই ডাক্তারের কথা বলাটাই আমাদেরকে অনেকটা সুস্থ করে দেয়। বা যে হসপিটালে বা যে নার্সিং হোমে আমরা যাচ্ছি, সেখানকার যে অ্যাটিটিউড, সেখানকার যে ধরনের ব্যবহার, বন্ধুত্বপূর্ণ যদি অ্যাপ্রোচ থাকে, তাতেই মানুষ অনেকটা ভরসা পায়, তাতেই মানুষ অনেকটা সুস্থ হয়ে ওঠে। সেই রকম জায়গাটা লাইফলাইনে গেলে কিরকম? ভালো, পেশেন্ট জন্য তো ভালোই আছে। কিরকম পেশেন্ট গেলে কিরকম বন্ধুত্বপূর্ণ ব্যবহার পাবে? উই টক সুইটলি টু দ্য পেশেন্ট। হ্যাঁ, সে তো অবশ্যই, মানে আমরা যারা গেছি ওখানে তারা জানি, কিন্তু যারা এখনো পর্যন্ত জাননি তারা নিশ্চিন্তে লাইফলাইনে যেতে পারেন। এরকম অভিষেক বাবুর মতন এরকম বন্ধুরা, ডাক্তারদের বন্ধুই আমরা বলবো, কেননা তারা বন্ধুর মতোই। তো এই ধরনের বন্ধু ডাক্তাররা সেখানে আছেন। সেখানে রয়েছে শল্য চিকিৎসা থেকে আরম্ভ করে বিভিন্ন চিকিৎসার জন্য নানা রকমের আধুনিক ইকুইপমেন্টস, যেটার সাহায্যে আপনি কিন্তু আপনার রোগ ব্যাধি সমস্ত কিছু সারিয়ে আবার সুস্থ জীবনে ফিরতে পারেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে গল ব্লাডার ছাড়া, আচ্ছা আপনি কি বাংলা বুঝতে পারছেন ঠিকঠাক? হ্যাঁ, বলতে কোনো অসুবিধা হচ্ছে না তো? এখন অবধি তো বেশি হয়নি। আচ্ছা, এখন অবধি হয়নি। যদি আপনার আনকমফোর্টেবল লাগে তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনাদের এই যে লাইফলাইন হসপিটাল, এখানে গেলে মানুষ এই যে ধরনের এগুলো বলছেন, যে ধরনের চিকিৎসা পদ্ধতি যেগুলো পাচ্ছে, গল ব্লাডার বলেছেন আপনি, নানা ধরনের যে সমস্ত হচ্ছে, ধরুন হঠাৎ করে কোনো মানুষ অসুস্থ হয়ে গেল, তাহলে সেখানে কি, মানে ধরুন অনেক জায়গায় হয় যে সেখানে একটা জায়গায় ভর্তি হতে গেলে আমরা আগে ভাবি আমাদের খরচের কথাটা, তাই না? তো সেখানে সাধ্যের মধ্যে কি আমাদের পুরো চিকিৎসাটা থাকছে লাইফলাইনে? সেটার দিক থেকে কতটা আপনারা, মানে মানুষকে কতটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন? সব রকমের ফ্যাসিলিটি अवेलेबल আছে। আমরা ইন্স্যুরেন্সও কভার করছি এখন, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড তো আছেই, তারপরে যার কাছে কিছু নেই স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের ওখানে চলছে, মানে আপনারা চলছে। আচ্ছা, তো অল সর্ট অফ পেশেন্টস ক্যান কাম, মানে সব ধরনের পেশেন্ট এখানে আসতে পারেন। আচ্ছা, মানে কোনো অসুবিধা নেই? নো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আপনারা এটাও শুনলেন যে আমরা যখন কোনো একটা আমাদের রোগ হয় বা আমাদের কোনো শারীরিক সমস্যা হয়, আমাদের কিন্তু সবার আগে মাথায় আসে যে এই রোগটার জন্য বা এই যে চিকিৎসা পদ্ধতিটা আমাদের আছে সেটা কতটা ব্যয় সাপেক্ষ, সেটা আগে আমাদের মাথায় কিন্তু চলেই আসে। এক্ষেত্রে অভিষেক বাবু যেটা বলছেন যে
লাইফলাইন হসপিটালে যদি আপনারা যান, সেটা যেমন একদিক থেকে মাল্টি স্পেশালিটি হসপিটাল, বারবার এটার উপরে জোর দিচ্ছি আমরা, কেন মাল্টি স্পেশালিটি হসপিটাল, কেননা এটা মাল্টিটাস্কিং পুরো ব্যাপারটা, মানে সব ধরনের চিকিৎসা আপনারা এখানে পাবেন। ঠিক সেটা পাবেন কিন্তু আপনারা আপনাদের সাধ্যের মধ্যে। এখানে এলে আপনাকে ওই মাথায় হাত দিয়ে বসে পড়তে হবে না যে আমি আমার রোগীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় একটা হিউজ পরিমাণ একটা প্যাকেজ বা হিউজ পরিমাণ কিছু টাকা পয়সা খরচা হয়ে যায়, যেটা আমরা সব সময় ভাবি, সেটা বোধহয় এই জায়গাটা থেকে অনেকটা নিশ্চিন্ত আমাদের করেছে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল। এবার আপনাকে বলি অ্যাজ আ সার্জন হিসেবে, যে আমাদের এই যে বলছিলাম যে আধুনিক যে শল্য চিকিৎসা, সেটার ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে আমাদের এই যে শিল্পাঞ্চল এটা কতদূর এগিয়ে রয়েছে? কতদূর এগিয়ে রয়েছে মানে অনেকটাই আছে, মানে we have all sorts of recent advances in our hospital, recent advances treatment modalities. Suppose patient is having piles or hemorrhoid or fissure, so we have laser facilities. Then gallbladder surgery, we have laparoscopic surgeries. Pre-operatively we have high class CT and MRI and USG. Echocardiography is also there. For cardiology patients we also have a cath lab. So all sorts of facilities there. So আমরা আগেই আছি। अच्छा, ठीक है। तो आपको ये बोलना चाहती हूँ कि जो लाइफलाइन मल्टी सुपर स्पेशलिटी हॉस्पिटल, यहाँ पे जो लोग जब पहली बार आता है तो आपका जो यहाँ का जो डॉक्टर्स है वो कौन सी सेगमेंट में कौन सा डॉक्टर मिलेगा वहाँ पे? যদি পেশেন্ট ইমার্জেন্সি হিসাবে আসে, then patient will go to emergency department. We have a triage area, so we will segregate the patient ki which patient is more serious, we will treat them first. Then according to the present condition he will be shifted to general ward, or if he or she needs ICU then we will shift them to ICU, and in respective department we will admit them. Suppose if a surgical patient is there, recently I have operated one patient from this hospital, Durgapur zone. He was very sick. He came to us, he had a surgery somewhere and he came after 21 days. So we shifted him directly to surgical. 21 days बाद वो आया था आपके पास? दुर्गापुर के किसी हॉस्पिटल में उसकी सर्जरी हुई थी, उसका आंत फट गया था अंदर में। अच्छा। तो उसकी सर्जरी हुई थी and somehow it leaked again. So he was in very bad shape and we admitted him to surgical ICU under me, and then we did a thorough checkup of the patient. CT scan was done, and then we took up him in operation theatre and I operated on him. The patient, 2 days ago I discharged him, so he was now well. So it was like patient party had no hope কি আমরা নিয়ে যাব কিনা পেশেন্টকে এখান থেকে। আগে তো বলছিলেন কি আমাদের কাছে টাকা পয়সা নেই, তো আমরা কি করব, বাট দে ওয়্যার অলসো কোঅপারেটিভ এন্ড থিংস ওয়েন্ট ওয়েল। এরকম ধরনের যদি কোনো পেশেন্ট আসে আপনারা কি করেন, মানে কি রকম ভাবে ট্রিট করেন এরকম ধরনের পেশেন্ট এলে? অ্যাকর্ডিং টু প্রোটোকল, অ্যাকর্ডিং টু লাইক পেশেন্টস কন্ডিশন। রাইট। তো আপনারা শুনলেন যে মানে অভিষেক বাবু বলছিলেন তার একটা এক্সপিরিয়েন্সের কথা, যে কিরকম ভাবে একটা জায়গায় চিকিৎসা হওয়ার পর 21 দিন পর সেই পেশেন্ট আসছেন ওনার কাছে এবং তাকে কিওর করে অভিষেক বাবু এবং লাইফলাইনের পুরো টিম তাকে সুস্থ করে তার বাড়ির কাছে ফেরত দিচ্ছেন। এবং আরেকটি কথা এর সঙ্গে উনি যোগ করলেন, যেটা আপনাদেরকে বলি, যে সেই পরিবার, রোগীর পরিবার, তাদের কাছে কিন্তু সেরকম বোধহয় তারা মানে অতটা টাকা পয়সা তাদের কাছে ছিল না, সেটাও ওনারা ছিল না, কন্ডিশন ছিল না সেরকম, তো সেটাকে ওনারা সাপোর্ট করেছেন। এরকম और कुछ एक्सपीरियंस है आपके ये सर्जिकल लाइफ में? और एक पेशेंट आया था फ्रॉम धनबाद, तो दैट पेशेंट केम फॉर सम गायनेक इश्यूज एंड सम सर्जिकल इश्यूज वर आल्सो देयर, तो वी टेक उसको ओटी में लिया हमने। देन समथिंग अंदर बहुत खराब था, तो
that patient went into some complications, but we managed very well, and that patient is also happy, their party is also happy, and they also had same sort of problem, the financial issue. In private hospital there is also some sort of financial issues with the patient, so then also we took care of it. Right. The patient went home. তো আপনারা দর্শক বন্ধুরা আপনারা শুনছেন যে কেমন করে একটা হসপিটাল যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, যদি একজন ডাক্তার তার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয় রোগীদের কাছে, তাহলে অনেকটা রোগ মুক্ত হয়ে যায় একজন রোগী, বা অনেকটা ভরসা পায়, অনেকটা সাহস পায়। সেরকমই সাহস আপনারা পাবেন, সেরকমই ভরসা আপনারা পাবেন আসানসোলের লাইফলাइन मल्टी स्पेशलिटी हॉस्पिटल एले। आप मैंने कौन सी डिपार्टमेंट पे, मैंने सर्जरी के कौन सी डिपार्टमेंट पे आप स्पेशलाइज? आई एम अ जनरल सर्जन एंड लैप्रोस्कोपिक सर्जन। ল্যাপ্রোস্কোপি, ওকে। আচ্ছা অভিষেক বাবু, এই যে ল্যাপ্রোস্কোপির কথা আপনি বারবার বলছেন যে ল্যাপ্রোস্কোপিতে আর কি কি ধরনের অপারেশন? ল্যাপ্রোস্কোপিতে আগে তো আমি বললাম কি আমি গল ব্লাডার করছি, অ্যাপেন্ডিক্স করছি, আর হার্নিয়া করা যায়। ওকে, ওর নাম আছে টিএপিপি, টিইপি, ওটা ইনগুইনাল হার্নিয়ার জন্য। তারপরে মেশ রিপেয়ার অফ ইনসিশনাল হার্নিয়া, মানে যে কোনো পেশেন্টকে আগে কোনো পেটের সার্জারি হয়েছে, তারপরে ওখান থেকে হার্নিয়া হয়ে গেছে, দ্যাট ইজ इंसिजनल हर्निया। तो और अच्छा, এটা কি মানে ये संभव है कि कोई ऑपरेशन हुआ था उसके बाद हार्निया हो जाता है? हाँ, इट इज पॉसिबल। तो और সার্জারি আমরা মেশ লাগিয়ে দিয়ে মানে ল্যাপ্রোস্কোপি ভাবেই করি, हार्नियर ऑपरेशन। अच्छा, ये जो आप बोल रहे थे कि एक ऑपरेशन के बाद हार्निया का बहुत रहता है कि हार्निया हो जाएगा, तो इसकी प्रिकॉशन क्या क्या लेंगे? प्रिकॉशन इज लाइक हर्निया सबको नहीं होता है, इट इज बिकॉज ऑफ लाइक ओल्ड एज पेशेंट्स। ओल्ड एज में क्या होगा, एब्डोमिनल मसल्स आर वीक, सो इंसिजनल हर्निया का चांस ज़्यादा है। सेकंड की कहीं ऑपरेट हुआ था तो व्हाट सुचर दे यूज्ड ड्यूरिंग द सर्जरी। সুচার মিন্স কি মানে পেট বন্ধ করার জন্য আমরা কি সুচার মানে সেলাই করেছি, তো মানে সুতো থাকে, ও আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে সুচার বলি। তো কোন রকমের সুচার ইউজ হয়েছে, তো টেকনিক্যাল ফ্যাক্টর আছে। ওটিতে আগে মানে খুব স্টেরাইল এনভায়রনমেন্ট ছিল না, ছোট জায়গায় কোনো কোথাও হয়েছে, ইনফেকশন হয়ে গেছিলো পেশেন্টকে অপারেশন পরে। তো এই সব অনেকগুলো ফ্যাক্টর আছে যে মানে ডিসাইড করে কি পরে হার্নিয়া হবে কিনা। যদি হার্নিয়া হয়েছে তখন আমরা ওর সার্জারি করি। ওর দুটো টাইপ থাকে, ওপেন বা ল্যাপ্রোস্কোপিক। তো ল্যাপ্রোস্কোপিকতে আমি আগে বললাম কি পেশেন্টের মিনিমাল স্টে থাকে, পেশেন্ট ক্যান রিটার্ন টু নর্মাল অ্যাক্টিভিটি উইদিন 1 ডে 2 ডেজ। তো তাই আমি ল্যাপ্রোস্কোপি করেছিল। আচ্ছা, এই যে বললেন এখন যে আপনি বললেন যে সুতো বা এই মানে সুতো দিয়ে ওটাকে ওপেন সার্জারি করলে সেটাকে বন্ধ করা যায়, তো এক্ষেত্রে কি অনেক ধরনের আধুনিক সার্জারির ক্ষেত্রে কি অন্য ধরনের কোনো জিনিস ব্যবহার করা হয় সুতোর পরিবর্তে? ইনসিজনাল হার্নিয়াতে আমরা মেশ ইউজ করি। মেশ মানে মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা বলবো জাল। রাইট, এক রকমের জালি থাকে যে আপনার অ্যাবডোমিনাল মাসলসকে একটা রিইনফোর্স করবে। আচ্ছা, যেখানে ডিফেক্ট আছে ডিফেক্টটা আমরা আগে ক্লোজ করে দেবো, তারপরে ওখানে মেশ লাগিয়ে দেবো। ওটাই তো মেশ ফিক্স করার জন্য আমরা সুচার দিয়ে মেশ ফিক্স করি, আর স্ট্রেটা ফিক্স থাকে, টাইটেনিয়াম ক্লিপ থাকে ওরকম। সেগুলো কি পরে রিমুভ করতে হয় নাকি ওটা থাকলে কোনো শরীরে অসুবিধা হয় না? কোনো অসুবিধা নেই, থাকবে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে, কোন অপারেশনের ক্ষেত্রে ধরুন মানে এই আধুনিক যুগে কোন কোন অপারেশনের ক্ষেত্রে আপনার মানে যে জিনিসটা আপনারা ইউজ করছেন অপারেশনের জন্য সেটাকে আবার পরে মানে বার করা বা এরকম কিছু? না, ওরকম কিছু লাগে না। ওরকম কিছু লাগে এখন যে সব নতুন রিসেন্ট অ্যাডভান্সেস তো হচ্ছেই। রাইট, আমি এটাই জানতে চাইছি যে যত আধুনিক হচ্ছি আমরা তত বোধহয় মানে চিকিৎসা ক্ষেত্রেও আমরা অনেক বেশি এগিয়ে যাচ্ছি। যে ম্যাটেরিয়ালগুলো মার্কেটে আসছে এখন তো সব ওরকমই আছে, ওয়ান টাইম ইউজ এন্ড মানে বডিতে থেকে যাবে, বের করতে হবে না। আচ্ছা, সেগুলো কি अवेलेबल এখানে নাকি আপনারা অন্য এভরিথিং ইজ अवेलेबल? আচ্ছা, মেশ অনেক রকমের মেশ থাকে, প্রোলিন মেশ, ভাইক্রিল মেশ, দুটোই কম্পোজিট মেশ থাকে, বায়োলজিক্যাল মেশ থাকে, ওর ডিফারেন্ট সাইজ থাকে, শেপ থাকে, 3D মেশও এখন আসছে। তো অনেক রকমের জিনিস আছে, সবকিছু अवेलेबल আছে।
अच्छा ये धरुन सर्जरी होने पर माने उसके बाद में ऑपरेशन होने के बाद में क्या क्या माने उपाय है जल्दी रिकवरी करने के लिए पेशेंट का? डॉक्टर की बात माननी चाहिए, डॉक्टर की बात माननी चाहिए और जो मेडिसिन वो देता है वो ठीक समय लेना चाहिए। हाँ, फिजिकल एक्टिविटी शुड बी देयर, एम्बुलेशन, अर्ली एम्बुलेशन ऑफ द पेशेंट, एंड बाकी जो एडवाइस हम लोग करेंगे वो ऐसा होता है कि जो सर्जरी हम लोग करते हैं उसके पर्टिकुलर माने उस सर्जरी के पर्टिकुलर हम लोग एडवाइस देते हैं। जैसे सपोज किसी का हमने हर्निया सर्जरी किया, देन वी विल सजेस्ट हिम नॉट टू स्ट्रेन, नॉट टू कफ मोर, लाइक दैट। अगर हमने किसी का गॉल ब्लैडर सर्जरी किया है तो पेशेंट विल बी लाइक कि थोड़ा रेस्ट कर लेते हैं, बट नहीं, आपको चलना है, मतलब अर्ली एम्बुलेशन, तो इट विल बी हेल्पफुल फॉर द पेशेंट। আচ্ছা, আরো কিছু কিছু মানে আপনি কি মানে একজন সার্জন হিসেবে মানুষকে কি আপনি পরামর্শ দিতে চান যে কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে মানে ধরুন অপারেশনটা তো একদম লাস্টের একটা ব্যাপার, যে আমি মানে এরকম কি কখনো আপনার কাছে এরকম এসেছে যে মেডিসিন দিয়ে সেই অপারেশনটাকে মানে রোধ করা বা সেটাকে আটকানো, এরকম কি কিছু হয়? রেয়ার না, মানে অপারেশনে যেটা পেশেন্ট হয় বা অপারেশন যেটা করতে হয় সেটা অপারেশন করতেই হয়। অনেক সময় আমরা ভাবি যে এটা ওটা মানে ইউজ করে হয়তো অপারেশনটাকে আটকানোর জন্য, এরকমও তো আমরা অনেক সময় করে থাকি অনেক এতে, কিন্তু অপারেশন অনেক টাইম পেশেন্ট এরকম অবস্থায় আসে কি মানে ওটা ওটির জন্য রেডি নয়, তখন আমরা ওয়েট করি কি ওটির জন্য রেডি হয়ে যাবে পেশেন্ট, মানে সাপোজ পেশেন্ট একদম ক্রনিক ম্যালনারিশড কন্ডিশনে আসছে। কোন কোন ক্ষেত্রে এটা হয়? মানে ফর এভরি কেস ইট ইজ জেনারেল রুল কি পেশেন্টের মানে ভালো থাকলেই ওর বডি বেশি রেসপন্ড করবে। সার্জারি তো একটা তো আমি কাটছি পেশেন্টকে, ওটা একটা ট্রমা, তো ওর স্ট্রেস তো পেশেন্ট যদি অলরেডি স্ট্রেস থাকে ও নিতে পারবে না। তো পেশেন্টের মানে নিউট্রিশন ভালো থাকতে হবে, পেশেন্টের আগে থেকে কোনো ইনফেকশন আছে কিনা সেটা হ্যাঁ যদি আছে ওটা দূর করতে হবে, পেশেন্টের মানে আগে কোনো রোগ আছে কিনা ওটা দেখতে হবে, না হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে বা কোনো পেশেন্ট থাইরয়েডের ওষুধ নিচ্ছে, ওই সব আগে চেক করে সবকিছু ফিট করে পেশেন্টকে অপারেশন করা হয়। আচ্ছা, মানে সেটার জন্য ধরুন কতটা টাইম একটা ধরুন লাগে একটা পেশেন্টকে ফিট করার জন্য? অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন, পেশেন্টের কন্ডিশনটা কত, মানে সেক্ষেত্রে এরকম হয় না যে ধরুন মানে অপারেশনটা খুব ইমিডিয়েটলি করা দরকার কিন্তু ওগুলো রিকভার করতে গিয়ে একটু পিছিয়ে যাওয়া হচ্ছে, এরকম কোনো ব্যাপার নাকি? আধুনিক ক্ষেত্রে যে সমস্ত ওষুধ বেরিয়েছে, মেডিসিন আছে, সেই মেডিসিনগুলোতে ওটা তো সব দেওয়াই হবে, কিন্তু যদি পেশেন্ট ওরকম খারাপ অবস্থায় আছে এন্ড সাডেন সাম ইমার্জেন্সি কামস, তো পেশেন্ট ইমার্জেন্সিতেই আসবে, আমাকে ইমার্জেন্সিতে অপারেট করতে হবে, তখন তো ওটা তো অ্যাডিশনাল স্ট্রেস, তো ওটা ওইভাবে ডিল করতে হবে। কিন্তু যদি পেশেন্ট ইলেকটিভলি আসে কি আমার এটা প্রবলেম আছে, কি সলিউশন আছে, তো ওটা যখন ইলেকটিভ সার্জারি আমরা প্ল্যান করি তখন সব কিছু ট্রিট করি পেশেন্টকে ওটিতে নেওয়া হয় যে পেশেন্ট তাড়াতাড়ি রিকভার করে। আচ্ছা, এই যে ধরুন অপারেশনের আগে আপনি যে বলছেন যে একটা পুরো সার্কেল পুরোটা তাকে চেকআপ করিয়ে তারপরে এই সমস্ত ফ্যাসিলিটি কি লাইফলাইনে রয়েছে? হ্যাঁ, before every case we do this, ওকে বলে প্রি অ্যানেস্থেটিক চেকআপ। আচ্ছা, ওখানে 10-12 রকমের ব্লাড টেস্ট থাকে, চেস্ট এক্সরে, ইসিজি থাকে, আর পেশেন্টের খুব ডিটেল হিস্ট্রি নেওয়া হয় কি আগে কোনো সার্জারি হয়েছিল কিনা, আগে কোনো রোগ আছে কিনা আগে থেকে, আগে কোনো ওষুধ খাচ্ছেন কিনা, যদি ফিমেল পেশেন্ট হয় তো কটা বাচ্চা আছে, সব পুরো হিস্ট্রিটা নেওয়া হয়। হিস্ট্রি নেওয়ার পর যদি কিছু ওরকম লাগে কি এনারা এখন সার্জারি একটু পোস্টপোন করে এই জিনিসটা এখন ইমিডিয়েট ইস্যু আছে ওটা রিজলভ করতে হবে, রিজলভ করি সার্জারি করা হবে। আচ্ছা, সেই সমস্ত ফ্যাসিলিটি কিন্তু লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে আছে। তাহলে আপনারা প্রথমে একটা কাজ করুন, যদি কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে কিন্তু ঘরে বসে ভাবনা চিন্তা করলে হবে না, কেননা আমাদের শরীরটা একটা তো মন্দিরের মতন, সেই শরীরটাকে ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে আমাদেরই দায়িত্ব। সুতরাং সেটা যদি আপনাদের কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই যে আমরা বলছি বারবার করে যে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেখানে সমস্ত ধরনের সুবিধা রয়েছে। আপনাদের শুধু একবার আসতে হবে সেখানে, আপনারা আসুন সেখানে, আপনারা বলুন যে আপনাদের সমস্যার কথা, তারপরে পুরো দায়িত্বটা লাইফলাইনের বোধহয়। हाँ, मैंने एकदम पहले से एंड तक पूरा जो रिस्पॉन्सिबिलिटी एक पेशेंट का
वो लाइफलाइन लेता है। लाइफलाइन लेगा, सब हमारे ऊपर है, সবটাই ওনাদের উপরে। সুতরাং ভাবনা চিন্তা করে লাভ নেই, বসে থেকে লাভ নেই, একটা রোগকে বা একটা ব্যাধিকে বাড়িয়ে লাভ নেই, তাই তো? একটা মানে একটা পেশেন্ট, হ্যাঁ, কি করতে হবে? রোগ বাড়িয়ে কোনো লাভ নেই, রোগ বাড়িয়ে লাভ। যদি আপনার কোনো ডাউট আছে মানে কি আমার এটা হতে পারে, প্লিজ ভিজিট আস, দেন উইল রিজলভ দ্যাট। আমরা দেখবো কি কিছু আছে কিনা, যদি না থাকে কোনো দরকার নেই কিছু করার, কিন্তু যদি আছে তখন তো ওর ট্রিটমেন্ট করতে হবে। আপনারা এটাও বোধহয় বলে দেন যে ধরুন প্রথমে তো মানুষ বুঝতে পারে না যে তার কোন রোগটা হয়েছে বা কি হয়েছে, একটা ধরুন কিছু সমস্যা দেখা দিল, তো সেক্ষেত্রে লাইফলাইনে এলে তার যেটা যে মানে তার যে ডক্টর তার কাছে পাঠিয়ে দেওয়া বা সেইটার স্পেশালাইজড ডক্টরের কাছে যাওয়া, তার ট্রিটমেন্ট করা, সেটা সমস্ত মানে পরামর্শটা বা অ্যাডভাইস আপনারা দিতে পারেন? সব अवेलेबल আছে, অন আউটডোর বেসিস অলসো এন্ড ইনডোর বেসিস অলসো। সাপোজ কোন পেশেন্ট আমার কাছে এসেছে, ওর সাপোজ হার্নিয়া আছে, আমি হার্নিয়ার জন্য আমার কাছে এসেছে, কিন্তু আমি একটা আল্ট্রাসাউন্ড ওকে লিখেছি যে আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসো, আল্ট্রাসাউন্ডে একটা ওর কিডনিতে স্টোন ধরা পড়েছে, তখন তো ওকে মানে ইউরোলজিস্ট কাছে রেফার করতে হবে। তো আমাদের কাছে আছেন ডক্টর আতর কাসিম আছেন ইউরোলজিস্ট, তো ওনার কাছে আমি রেফার করে দিই, বাকি ট্রিটমেন্ট পার্টটা উনি করবেন, যে স্টোন জন্য আছে, বাকি হার্নিয়ার জন্য আছে ও আমি করব। ধরুন যদি দুটো রোগ একসঙ্গে করে, আপনি যেটা বলছিলেন যে धरुन किसी को हार्निया भी हुआ है और किडनी में स्टोन भी हुआ है, ये इस सिचुएशन में आप क्या करेंगे? Depends on the severity, which one is more severe. যদি বেশি বড় হার্নিয়া আছে দেন উইল অপারেট হার্নিয়া ফার্স্ট। যদি স্টোন আছে, স্টোন বড় আছে, মানে পেশেন্টের পেন হচ্ছিল পেটে, কিন্তু ওটা হার্নিয়ার জন্য ছিল না, মানে কিডনির জন্য হচ্ছিল, কিডনি স্টোন জন্য পেশেন্ট বুঝতে পারেনি, কিন্তু আমরা বুঝেছি, তো উইল সাজেস্ট হিম কি আগে আপনি এটা করিয়ে নিন, তারপর আমি এটা করে দেব। মানে আপনি এই ক্ষেত্রে ধরুন দুটো মানে বলতে পারি যে মেজর অপারেশন, সেক্ষেত্রে পেশেন্ট কিডনি স্টোনের সব সময় তো অপারেশন হয় না, মানে যদি ছোট স্টোন থাকে উইল ট্রাই টু লাইক উইল গিভ মেডিসিন এন্ড ইট উইল অটোমেটিক্যালি কাম হয়ে যায় মেডিসিনে। হ্যাঁ, যদি স্টোন সাইজ কম থাকে, যদি বেশি থাকে তখন তো সার্জারি ইজ দ্য লাস্ট অপশন, তো সার্জারি প্ল্যান করা হবে। তো ওখানে আছে ফ্যাক্টর কি মানে কোনটা সিভিয়ার, কোনটা পেশেন্ট আগে করাতে চায়, বা আমরা সাজেস্ট করলাম কিন্তু পেশেন্ট বলছে কি না আমি এটা আগে করাবো, মানে মাল্টি ফ্যাক্টরিয়াল থিংস আছে। পেশেন্টের কথা তখন শুনেন নাকি যেটা আপনার মানে আপনি যেটা সাজেস্ট করছেন, আপনার কি মনে হয় যে আমি দর্শক বন্ধুদের কাছেও এই প্রশ্নটা রাখছি, যদি আপনারা কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গিয়ে আপনি আপনার মানে অনেক সময় হয় আমরা নিজেরাও বলি যে ডাক্তারবাবু আমার এটা বেশি হচ্ছে, আমাকে এটা করে দিন, কিন্তু ডাক্তারবাবু বুঝছেন উল্টোটা, যে উনি যেটা দেখছেন চেক আপ করে যেটা দেখছেন যে এটার থেকে এটা বেশি সিভিয়ার একটা কন্ডিশনে রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন মানে রোগীর পরিবারকে বা রোগীকে, যে আপনি যেটা বলছেন সেটাই আপনি করবেন নাকি যেটা? না, 100% আমি পেশেন্টকে তো কনভিন্স করব যে জিনিসটা সিভিয়ার আছে, যার অপারেশন মানে আর্জেন্ট লাগবে ওটাই আগে করাতে। পেশেন্ট যদি নাও বলে তখনও আমি কনভিন্স করব পেশেন্টকে কি না আপনি ওটা করান, না তো কনভিন্স হয় পেশেন্টরা। হ্যাঁ হয়, কনভিন্স হয়, কেন হবে না? না মানে ডাক্তারবাবুর কথা শুনে চলাটাই তো সবথেকে বুদ্ধিমানের কাজ, সেটা হয়তো বা অনেকে করতেও চান না, অনেকে হয়তো জেদ ধরে বসেন, যে এরকম কোন সিচুয়েশন আসে আপনাদের? এসেছিল কিছুদিন আগে এসেছিল, পেশেন্টের ছিল একটা গলব্লাডার স্টোন এন্ড ওর রাইট কিডনিতে একটা মাস ছিল, তো মাস ওর ছিল মানে একটা থাকে বেনাইন মাস, একটা ম্যালিগন্যান্ট মাস। বেনাইন মাস মানে ক্যান্সার দিকে যাবে না, ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার দিকে যাবে। ওর যে গ্রেডিং ছিল, গ্রেডিং দেখে মানে ফাইন্ডিং দেখে আমি বুঝতে পারছি কেউ ক্যান্সার দিকে যাবে, কিন্তু স্টোন জন্য প্রবলেম ছিল, পেন আপার অ্যাবডোমেনে হচ্ছে, ও বলছে আমার এটাই আগে করে দিন। আমি রেফারও করলাম কিন্তু শুনলো না না, তো ওটাই মানে সব 100% তো উই আর নট সাকসেসফুল অলওয়েজ। ঠিক ঠিক। তো আমাদের মনে হয় যে যেটা দর্শক মানে অভিষেক বাবু যেটা বলছিলেন, বা আপনারাও যদি যারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের বোধহয় আপনার এটাই মানে সাজেস্ট করবেন যে ডাক্তারবাবুর কথাটাই আগে বোধহয় শোনা দরকার তো আছে নিজেকে সুস্থ রাখার জন্য। একটা এই যে আমাদের মানে এখন আমরা খুব ফাস্ট লাইফ লিড করি না, তো এই ফাস্ট লাইফ লিড করার জন্য বা আমাদের যে খাওয়া দাওয়া, আমাদের ডায়েট, उसमें बहुत इरेगुलरिटी आता है।
तो आप क्या सजेस्ट करेंगे ये इरेगुलरिटी मेंटेन करने के लिए क्या क्या सजेस्ट करेंगे आप? सब থেকে তো আগে avoid fast food, then you have to do regular exercise, okay, at least walking, and third is like have breakfast every day. ब्रेकफास्ट को मस्ट ना, heavy breakfast because we are in fasting for like 6 to 8 hours. রাইট, যখন আমরা ঘুমাচ্ছি তখন তো আমরা কিছু খাচ্ছি না, তখন তো ফাস্টিং পিরিয়ডই আছে তো ব্রেকফাস্ট শুড বি হেভি এন্ড ডিনার শুড বি লাইট। মানে ওই যে আপনারা শুনলেন যে যে রাত্রির যে সময়টা আমরা ফাস্টিং এর মধ্যে আছি, তো ওই সময়টা আমাদের পেট খালি থাকছে অনেকক্ষণ, তারপর যখন সকালবেলা অনেকেই আমরা খুব মানে তাড়াহুড়োয় থাকি, তাড়াতাড়ি করে আমরা কাজে বেরিয়ে যাই, সেই সময়টাতে হয়তো অনেকে আমরা খেয়ে আসি না, এরকম আমাদের ক্ষেত্রে অনেক সময়তে হয়, কিন্তু সেটা উনি বলছেন যে অভিষেক বাবু যেটা বলছেন যে সেটা একেবারেই করা উচিত নয়। অতক্ষণ ফাস্টিং এর পর একটা হেভি ব্রেকফাস্ট আপনাদের কিন্তু করতেই হবে। তারপরে একটা খাবার টাইমটা কিরকম মোটামুটি একটা হয় যে কতটা অন্তর অন্তর আমরা খেতে পারি? 4 hours to 6 hours, like breakfast, lunch, some light snack and light dinner, that's it. দিনে 4 বার খাওয়াটা দরকার। আচ্ছা, এর আরেকটা যেটা মানে এই ধরুন যারা মানে সার্জারির জন্য আসছেন তাদের ক্ষেত্রে এই জল খাওয়ার ব্যাপারটা কি, মানে জলটা আপনি কি, মানে অনেকে এটা খুব কনফিউজিং লাগে যে ধরুন অনেকেই বলে যে জল বেশি খাওয়া উচিত, আবার অনেকে আবার অনেক সময় অনেক এদের কাছেও শুনি যে খুব বেশি আবার জলটা খাওয়া উচিত নয়, তাতে কিডনিতে এফেক্ট পড়ে বা কিছু হয়, এরকম এই ব্যাপারটা খুব মানে অপারেশন আগে বলছেন না অপারেশন পরে? অপারেশনের আগে হোক বা অপারেশনের পরে হোক, একটা মানে একটা অ্যামাউন্ট আছে 2.5 লিটার 3 লিটার, মানে এটা নরমাল বডি রিকোয়ারমেন্ট, ওটা তো আপনাকে নিতে হবে। ওর থেকে কম নিলে তো আমরা বলবো কি আপনি জল কম খাচ্ছেন, জল বেশি করে খান। বা সাপোজ কোনো পেশেন্ট এরকম হেভি ওয়ার্কলোড করছে, ওয়ার্কলোড আছে ওর কাছে কি মানে সোয়েটিং খুব হচ্ছে, তো ওর 2.5 লিটার 3 লিটার থেকে জল খেলে হবে না, ওর তো বেশি খেতে হবে, 4 লিটার 4.5 লিটার লাইক দ্যাট। তো অ্যাকর্ডিং টু পেশেন্ট অকুপেশন অ্যান্ড পেশেন্টস প্রেজেন্ট কন্ডিশন আমরা ওরকম বলি কি আপনাকে মানে আপনি জল বেশি খান বা জল কম খেতে হবে। কিডনির ক্ষেত্রে কি জলের ব্যাপারটা খুব এফেক্টিভ, মানে কিডনির যাদের সমস্যা আছে তখন কিডনি তো ভালো কাজ করে না, তো ও পেশেন্টের মানে ইউরিন কম বের হয়, মানে ইউরিন কম এক্সক্রিট করে, তখন কি হয় কি বডিতে ফ্লুইড ওভারলোড হয়ে যায়, তো যদি ও জল বেশি করে খাবে তো কিডনিতে লোড পড়বে, স্ট্রেসে চলে যাবে, তো তাই আমরা বলি কি একটু কম খেতে হবে, আর কিছু নেই বেশি। আচ্ছা, এটাই তাহলে একটু কম মানে পরিমাপটা আপনারা বলে দেন যে মানে वो जो क्वांटिटी जो है पानी का वो आप बोल देते हैं पेशेंट को, उसमें ही रहना पड़ता है। हाँ, किडनी ছাড়া মানে যে কোনো কার্ডিয়াক পেশেন্ট আছেন, মানে সাপোজ পেশেন্ট হ্যাড এ হিস্ট্রি অফ হার্ট ফেলিয়ার, তো ওনার আমরা ফ্লুইড রেস্ট্রিকশনে রাখি, মানে আপনার ওনাকে ফ্লুইড কমই দিই, মানে যদি আমরা অপারেটও করি তো আমরা ফ্লুইড দেখে শুনেই দিই, মানে আইভি ফ্লুইড যে চালানো হয় सलाइन। ये क्या आपके ऑब्जर्वेशन में रहता है? हाँ, आफ्टर ओटी तो ऑलवेज ऑब्जर्वेशन में, अदरवाइज वो तो है प्री ऑप आल्सो। और आफ्टर ओटी जब वो घर जाता है पेशेंट, तो उसके लिए देयर विल बी क्लियर इंस्ट्रक्शंस ऑन योर डिस्चार्ज समरी যে আপনাকে 1.5 লিটার থেকে 2 লিটার জল খেতে হবে, এর থেকে বেশি খেতে হবে না, মানে নরমাল রিকোয়ারমেন্ট ইফ it is 2.5 to 3 liters और ওনার কিডনি স্ট্রেসে আছে বা পেশেন্ট ইজ এ কার্ডিয়াক পেশেন্ট, দেন ওনার ফ্লুইড ওভারলোড করিয়ে কোনো লাভ নেই, ওনার 1.5 লিটার বা 2 লিটার ওর থেকে বেশি আমরা অ্যালাউ করি না। আচ্ছা, কেন কি আমরা যে খাবার খাচ্ছি সাপোজ ভাত ডাল, ওখানেও জল আছে, আমরা ফ্রুটস খাচ্ছি ওখানেও জল আছে, তো বডি আমাদের এরকম আছে কি সব কিছু থেকে ফ্লুইড ও অ্যাবজর্ব করে নেবে, ওয়াটার অ্যাবজর্ব হয়ে যাবে, তো বেশি বাইরে থেকে আর জল দেওয়ার কোনো মানে হয় না, প্রয়োজন নেই। মানে উনি যেটা বলছেন যে আমরা যে রোজকার খাবার খাচ্ছি সেই রোজকার খাবারের মধ্যে কিন্তু অনেকটা জল রয়েছে, সেই জলটার পরে আমাদের আর কতটা জল খেতে হবে সেটা কিন্তু ওনারা বলে দিচ্ছেন, পরিমাপটা বলে দিচ্ছেন, কোয়ান্টিটি বলে দিচ্ছেন, সেই কোয়ান্টিটির জলটা খেলেই মানে হার্টের পেশেন্ট হোক বা কিডনির পেশেন্ট হোক তারা কিন্তু সুস্থ থাকতে পারবেন। আর এই যে ধরুন হার্টের পেশেন্ট যারা খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশনে আছে, বা ধরুন কিডনির পেশেন্ট যারা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে, অপারেশন হলো, অপারেট হওয়ার পর তারা
उसके बाद जो घर जाता है, उसके बाद जो जो प्रिकॉशन लेना पड़ता है, क्या क्या लेना पड़ता है और क्या क्या मानने से वो तुरंत रिकवरी कर पाएगा? এটা তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কি মানে সার্জারি স্পেসিফিক আমরা অ্যাডভাইস দিই কি হার্নিয়া সার্জারি হলে বেশি কাশতে হবে না, স্ট্রেন করতে হবে না, ওরকমই আছে। আর বেশি ভারী ওজন তুলতে হবে না, হেভি ওয়েট লিফটিং ইজ অ্যাভয়েডেড। অ্যান্ড এমনি বোন কেয়ার করতে হবে। বোন কেয়ার মানে কি আমরা তো ওখানে স্টিচ দিয়ে থাকি, তো স্টিচ ওখানে ক্লিনিং করতে হবে বেসিক্যালি। আমরা এটা কি আপনাদের ওখানে করা যায়, মানে এসে করতে হবে না আপনারা বললে? না বললে নর্মাল আমি পেশেন্টকে যখন ডিসচার্জ আমি পার্সোনালি গিয়ে পেশেন্টকে বুঝিয়ে দিই, মানে ইনডোর পেশেন্ট যখন পেশেন্ট বাড়ি যাওয়ার আগে আমি সকালে রাউন্ডে যাই তো আমি পেশেন্টকে বুঝিয়ে দিই কি ইউ হ্যাভ টু ক্লিন ইট উইথ সোপ অ্যান্ড ওয়াটার অ্যান্ড দেন কিপ ইট ড্রাই অ্যান্ড দেন অ্যাপ্লাই অয়েন্টমেন্ট লাইক দ্যাট। কিন্তু পেশেন্ট সবসময় ওরকম আমাদের কথা শোনে না। পেশেন্টে মানে বাড়ির লোকজন বললো কি জল দিলে ঘাটা পেকে যাবে। এটা কিন্তু আছে, এটা নয়, মানে এটা আমরা কিন্তু ভাবি নেই। আমরা বলি ফ্রম ডে 2 after 48 hours we allow patients, we forcefully allow patients to clean the wound। ওখানে তো হ্যাঁ সোপ এন্ড ওয়াটার, না তো ওখানে তো সোপ এন্ড ওয়াটার, হ্যাঁ সোপি ওয়াটার, না তো ওখানে তো জমা হয়ে যাবে, ময়লা জমা হয়ে যাবে, তারপরে তো উন্ড ইনফেক্ট হয়ে যাবে। আমার ইনফেকশনের প্রবলেম কন্ট্রোল করার জন্য আমরা পেশেন্টকে বলে দিই ডেটল বা সালোন সাবান দিয়ে একটু ফোম করে, ওখানে বেশি রাব করতে হবে না, কিন্তু ফোম দিয়ে ক্লিন করে ড্রাই করে আবার অয়েন্টমেন্ট প্রেসক্রাইব থাকে, অয়েন্টমেন্ট লাগাতে হবে। তাহলে কাম টু ভিজিট আফটার 5 days। আচ্ছা, দেখুন আমাদের কত ভুল ধারণা থাকে, আমাদের এই জন্যই আমাদের এই হেলথ এক্সপ্রেস, যে আমরা আমাদের যে সমস্ত ভুল ধারণা, আমাদের যে সমস্যার কথা, সেই কথাগুলো আমরা শেয়ার করতে পারি এমন একজন বিশিষ্ট ডাক্তারবাবুর সাথে, এমন একজন বিশেষজ্ঞের সাথে, যে আমাদের এই যে ভুল ধারণাগুলো এগুলো কিন্তু কেটে যায়। আমরা সব সময়তে ভাবি, অনেক সময়তেই বেশিরভাগ ক্ষেত্রে এটা আমারও হয়তো ভাবনা ছিল, বা বাড়ির বড়রা যারা থাকেন তারা বলেন যে জায়গাতে অপারেশন হচ্ছে সেই জায়গাটা জল বা কোনো রকম সাবান এগুলো দেওয়া যাবে না। কিন্তু আজকে অভিষেক বাবুর সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারলাম, আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে সেই জায়গায় যদি ইনফেকশন এড়াতে হয় আপনাকে অবশ্যই সোপি ওয়াটার দিয়ে সেই জায়গাটা ক্লিন করতে হবে। সেই জায়গাটা সুস্থ করে তুলতে গেলে খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে, তাহলে আপনাকে এই ছোট ছোট কাজগুলো মাথায় রাখতে হবে। যাবার আগে আরেকবার মানে আমাদের অনুষ্ঠান প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা অভিষেক বাবুর সাথে কথা বলে প্রচুর কিছু জানতে পারলাম, লাইফলাইন হসপিটাল সম্পর্কে জানতে পারলাম, সেখানে কি কি রোগের চিকিৎসা হয় সেটা জানতে পারলাম। শুধুমাত্র কি কি রোগের চিকিৎসা হয় বা অপারেশন হয় সেটা নয়, অপারেশনের আগে এবং অপারেশনের পরে যে আধুনিক ইকুইপমেন্টসের সাহায্যে বা যে ধরনের আধুনিক পদ্ধতির সাহায্যে লাইফলাইন মানুষের পাশে এসে দাঁড়ায়, একটা রোগীকে তার সমস্ত পুরো সমস্যা থেকে মুক্ত করে বের করে আনে, সেই সমস্ত কিছু আমরা শুনলাম। যাদের আর্থিক কিছু টানাটানি রয়েছে তাদের ক্ষেত্রে পাশে এসে দাঁড়ানো, তাদের সেই সময়কার জন্য তাদেরকে হেল্প করা, এই সমস্ত কিছু আপনারা কিন্তু আসানসোলের লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে গেলে এই বন্ধুত্বের একটা যে পরিবেশ সেটা কিন্তু আপনারা পাবেন। আর অবশ্যই পাবেন অভিষেক বাবুর মতন এরকম বিশিষ্ট চিকিৎসকদের, যাদের সুপরামর্শে আপনারা আপনাদের রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারবেন। আপনাদেরকে আবারও বলে রাখি যে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, এটা হচ্ছে আসানসোলে NH2 কালীপাহাড়িতে, তাই তো? NH2 কালীপাহাড়ি, হ্যাঁ। এখানে আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন, এখানে এসে আপনারা আপনাদের সমস্যার কথা বলতে পারেন। এখানে কিরকম মানে বেডের সংখ্যা কিরকম? যে অরিজিনাল প্ল্যান আছে দ্যাট ইজ 500 বেডেড, বাট এখন একটু কম পরিমাণে চলছে। আচ্ছা, উইল এক্সপ্যান্ড ইট সুন। নিশ্চয়ই আমরাও চাইবো যে আসানসোলের বুকে শিল্পাঞ্চলে এরকম একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল যদি হাতের কাছে থাকে, তাহলে অবশ্যই আমাদের আর দূরে যাবার কথা বা ভিন রাজ্যে যাবার কথা চিন্তা করতে হয় না। এবং বোধহয় অনেক রাজ্য থেকেও আপনাদের মানে আশেপাশের যে সমস্ত রাজ্যগুলো থেকেও বোধহয় আসছে আপনাদের কাছে চিকিৎসার জন্য, তাই না?
ধানবাদ থেকে তো অনেক পেশেন্ট আসছে, ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড এবং ধানবাদ থেকে। ঝাড়খণ্ড, ধানবাদ, আমাদের যে দুর্গাপুর, আসানসোল, যে শিল্পাঞ্চল বেসড যে অঞ্চলগুলি রয়েছে সেখান থেকে লাইফলাইনে আসছেন। এবং অবশ্যই অভিষেক বাবুর মতন বিশিষ্ট চিকিৎসকরা যদি থাকেন, কিভাবে আপনি উনার সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছিল যে আমাদের মধ্যে যে সমস্ত ভয় থাকে, আমাদের মধ্যে যে সমস্ত আমাদের সমস্যাগুলো নিয়ে আমাদের যে সমস্ত মানে আমরা ভাবি যে এটা হয়তো অনেক বড় একটা ঘটনা, সেটা অভিষেক বাবুর মতন ডাক্তাররা, বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করলে, সেখানে গিয়ে আপনারা মন খুলে কথা বললে নিশ্চয়ই আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং অবশ্যই করে বলবো যে হেলথ এক্সপ্রেস দেখুন, কেননা অভিষেক বাবু যেরকম আজকে এসেছিলেন, ডক্টর অভিষেক কুমার, বিশিষ্ট শল্য চিকিৎসক, সার্জন, ঠিক সেরকমই এই হেলথ এক্সপ্রেসে আমরা প্রত্যেক দিন, মানে যবে যবে হেলথ এক্সপ্রেস থাকবে এই দিনটাতে, আপনাদের জন্য বিশিষ্ট চিকিৎসকদের এখানে এনে হাজির করব স্টুডিওতে। কারণ আমরা জানি যে বর্তমানে এই যে সময়টা চলছে, সেই সময় আমাদের অনেকেরই অনেক শরীর নিয়ে অনেক প্রবলেম থাকে, আমাদের স্বাস্থ্য অনেক সময় ঠিক থাকে না। সেগুলো আমরা কার কাছে যাব, কার কাছে আলোচনা করব, কার কাছে গেলে সঠিক পরামর্শ পাবো, এটা ভেবে উঠতেই অনেকটা সময় চলে যায়। সুতরাং এই সমস্যাগুলো থেকে যাতে আমরা সমাধান করে একটা এমন মানুষ, এমন ডাক্তারের সঙ্গে আমরা যদি আলোচনা করতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এগুলো থেকে রিকভারি করতে পারবো। তাই জন্যই আমাদের হেলথ এক্সপ্রেস। আপনারা হেলথ এক্সপ্রেস দেখুন। এবং অবশ্যই আবারও বলি, লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেখানে অভিষেক বাবু মতন আরো অনেক অনেক ডক্টররা রয়েছেন আপনাদের সমস্যার সমাধান করার জন্য, সেখানে একবার ভিজিট করুন। আপনাদের রোগ ব্যাধি যা কিছু সমস্যা, সেই সমস্যার কথা খুলে বলুন। নিশ্চয়ই সেখানে গেলে আপনারা আপনাদের সঠিক সমস্যার সমাধান পেয়ে যাবেন। অভিষেক বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই হেলথ এক্সপ্রেসে আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য। জানি যে ডাক্তারদের অনেক ব্যস্ত সময়, সেখান থেকে একটু সময় বার করে আমাদের দেওয়ার জন্য, আমাদের দর্শক বন্ধুদের দেওয়ার জন্য। কথা বলে খুব ভালো লাগলো। আবারও নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে হেলথ এক্সপ্রেসে এরকমভাবেই আপনাকে পাবো এবং এরকমভাবেই অনেক কথা শুনবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের, যারা আমাদের এরকম ধরনের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সঙ্গে থাকুন এক্সপ্রেস নিউজের, সঙ্গে থাকুন হেলথ এক্সপ্রেসের। আজকের মতো এখানে শেষ করি, আবার নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।